হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা কিন্তু ফাইনালি ক্লাস 10-এ উঠে গেছো এবং ক্লাস 10-এ ওঠা মানেই তোমরা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছো এবং ক্লাস 10টা তোমার লাইফের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ এই বছরই তোমরা বসতে চলেছো তোমার স্কুল জীবনের সব থেকে প্রথম কোন একটা বড় পরীক্ষা বা প্রথম বোর্ড এক্সাম, মাধ্যমিক পরীক্ষা। এই বছরটা তোমাদের যথেষ্ট গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে। ক্লাস 9-এ যা ফাঁকি মেরেছো, যে ভুলগুলো করেছো, ক্লাস 10-এ উঠে যেন এই ভুলগুলো দ্বিতীয়বার না হয়, না হলে কিন্তু পুরো মাধ্যমিক তোমার ঘেটে যাবে, মাধ্যমিক পরীক্ষা খারাপ হয়ে যাবে। এবং মাধ্যমিকে অবশ্যই তোমাকে ভালো স্কোর করতে হবে। অনেকেই দেখবে তোমাকে বলে থাকবে, আরে মাধ্যমিক পরীক্ষা হোক আর যে পরীক্ষা হোক, রেজাল্টের কোনো দাম নেই বর্তমান বাজারে। সে কিন্তু ভালো রেজাল্ট করে এসেছে, সে আবার তোমাকে ঘুরিয়ে জ্ঞান দিবে রেজাল্টের কোনো দাম নেই বর্তমান বাজারে। তুমি তাকে কোশ্চেন করতেই পারো, তাহলে তুই কেন করেছিস রে ভাই? অবশ্যই রেজাল্টের দাম আছে, ভালো রেজাল্ট তোমাদেরকেও করতে হবে, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো রেজাল্ট আমি করব বললেই তোর করা হয় না, বা তোমার সামনে কেউ ভালো রেজাল্ট তোমাকে সাজিয়ে দিবে না। তোমাকে কিছু দিয়ে আসতে হবে, তবেই তুমি সেটা পাবে। অর্থাৎ তোমাকে ভালো পরীক্ষা দিয়ে আসতে হবে, এবং ভালো পরীক্ষা দেওয়ার জন্য তার আগে গোটা বছর ধরে তোমাকে মনোযোগ সহকারে টপিক ধরে ধরে পড়তে হবে, তবেই তো তুমি ভালো পরীক্ষা দিতে পারবে। আর ভালো পরীক্ষা দিতে পাওয়া মানেই ফাইনালি তোমার কিন্তু রেজাল্টটাও যথেষ্ট ভালো হবে, এবং পরবর্তী সময় তুমি নিজের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে, পাশাপাশি ভালো স্কুলে পড়তে পারবে, এবং ভবিষ্যতেও সেই রেজাল্টটা তোমার কিন্তু অনেকটাই কাজে লাগবে। বোঝা গেছে? চলো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ভূগোল সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি তোমরা তোমাদের ভূগোলের ফ্রি ক্লাস কোথা থেকে করতে পারবে সেই বিষয়টা নিয়েও আমি তোমাদের কথা বলবো। চলো একটু বুঝে নাও, যারা বই কিনেছো একটু বইটা খুলে দেখে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর যারা এখনো পর্যন্ত বই কেনোনি, আমি তোমাদের বই সাজেস্ট করে দেবো এই ভিডিওর মাধ্যমেই, সেই বইগুলো তোমরা কিনে নিতে পারো। চলো, ভূগোলে আমাদের এবছরও দুটো টপিক পড়তে হবে, প্রাকৃতিক ভূগোলের টপিক এবং আঞ্চলিক ভূগোলের টপিক, যেটা তোমরা অবশ্যই জানো। প্রাকৃতিক ভূগোলে এবছর আমাদের সিলেবাসে রয়েছে 4টে টপিক, প্রাকৃতিক ভূগোলে রয়েছে 4টে টপিক, এবং আঞ্চলিক ভূগোলে রয়েছে 2টো টপিক, সেটাকে আমি ভেঙে 3টে টপিক বানিয়ে নিয়েছি। ওকে, চলো একবার বুঝিয়ে দিই তোমাদের পুরো সিলেবাসটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রাকৃতিক ভূগোলের একদম প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের ভূগোলের জন্য, একদম বেসিক অধ্যায়। আর প্রথমেই তোমাদের এই অধ্যায়টা পড়তে হবে, এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় থাকবে, গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে আমাদের কি পড়তে হবে? এখানে আমাদের মূলত নদী, বায়ু এবং হিমবাহের কাজ সম্পর্কে পড়তে হবে, ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ, এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। কেন ডিটেলসে পড়তে হবে? কারণ এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে, 3 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে, আবার শর্ট কোশ্চেন আসবে। এই কারণে তোমাদের ডিটেলস পড়তে হবে, কখনোই নোট মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে না। বোঝা গেছে? তো প্রথম অধ্যায় রয়েছে প্রাকৃতিক বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এখানে নদী, বায়ু এবং হিমবাহের ক্ষয় কাজ আর সঞ্চয় কাজ, এবং ক্ষয় কাজ সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে পড়তে হবে। চলে আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। এটা একটু বোঝার অধ্যায় আছে, ভালো করে এই অধ্যায়টা বুঝতে হবে, না হলে শর্ট কোশ্চেনে কিন্তু তুমি আটকে যাবে এই অধ্যায় থেকে। বায়ুমণ্ডল অধ্যায়ে তোমাকে কি টপিক পড়তে হবে? এখানে প্রথমে বায়ুমণ্ডল সম্পর্কে বেসিক একটা ধারণা দেওয়া রয়েছে, সেটা পড়তে হবে। পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে পড়তে হবে, বায়ু প্রবাহ সম্পর্কে পড়তে হবে, কোন সময় কোন দিকে কি বায়ু প্রবাহিত হচ্ছে সেগুলো সম্পর্কে পড়তে হবে, এবং আমাদের পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কে পড়তে হবে এই অধ্যায়টাতে। 3 নম্বর অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে বায়ুমণ্ডল। বাড়ি মানে জল, সবাই জানো বাড়ি মানে জল, তো জলমণ্ডল সম্পর্কে পড়তে হবে। এখানে মূলত কি পড়তে হবে? এখানে মূলত সমুদ্র স্রোত পড়তে হবে। সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এবং আমাদের পৃথিবীতে বেশ কিছু সমুদ্র স্রোত সম্পর্কে পড়তে হবে। আর জোয়ার ভাটা, জোয়ার ভাটা কি, কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে উৎপত্তি লাভ করছে জোয়ার ভাটা, এই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। এবং শেষ যে অধ্যায়টা রয়েছে প্রাকৃতিক ভূগোলের,
সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে কোনো রকম 5 নম্বরের কোশ্চেন কিন্তু আসে না, এখান থেকে 3 নম্বরের কোশ্চেন আবার তুমি একটা পাবেই পাবে। তাই এই অধ্যায়টাকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ 3 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। বোঝা গেছে? চলো এবার চলে আসি আঞ্চলিক ভূগোল, যেটা আমরা বলছি ভারতবর্ষ। একটাই অধ্যায় রয়েছে ভারতবর্ষ, আর একটা অধ্যায় রয়েছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। ভারতবর্ষটাকে দুটো ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। একটা ভারতের প্রাকৃতিক পরিবেশ বা ফিজিক্যাল জিওগ্রাফি, আর একটা হচ্ছে ইকোনমিক্স জিওগ্রাফি বা ভারতের অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিকে স্বাভাবিকভাবে প্রাকৃতিক জিনিসপত্র সম্পর্কে পড়তে হবে, যেমন ভারতের অবস্থান কোথায়, ভারতের ভূপ্রকৃতি কিরকম, ভারতের বিভিন্ন নদী নালা সম্পর্কে পড়তে হবে, যেটাকে হচ্ছে জল সম্পদ, ভারতের জলবায়ু সম্পর্কে পড়তে হবে, ভারতের মৃত্তিকা সম্পর্কে পড়তে হবে, এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়তে হবে। এটা প্রাকৃতিক, ভারতের যে প্রাকৃতিক ভূগোল টপিকটা রয়েছে সেখানে এগুলো পড়তে হবে। এবার আসি ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশ থেকে আমাদের পড়তে হবে ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা এবং পরিবহন। এই 4টে টপিক পড়লেই হয়ে যাবে। এবং শেষ যে অধ্যায়টা রয়েছে তোমাদের আঞ্চলিক ভূগোলের, সেটা হলো উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকেও কোনো রকম বড় কোশ্চেন আসে না, কিন্তু এখান থেকে তোমাদের একটা 3 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, তাই এই অধ্যায়টাও গুরুত্ব সহকারে পড়তে হবে। বোঝা গেছে? তো এই কটা টপিক তোমাদের ক্লিয়ার করতে হবে। এবার তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আলোচনা করে দিই, তোমাদের একটু সুবিধা হবে বুঝতে যে কেমন ধরনের কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় হয়। তোমাদের কোশ্চেনে বিভিন্ন বিভাগে ভাগ করা থাকে, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ, বিভাগ উঙ এবং বিভাগ চ। এই 6টা বিভাগে তোমাদের কোশ্চেনটাকে ভাগ ভাগ করে দেওয়া থাকে। প্রথমে আসি বিভাগ ক। বিভাগ কয়ে কি থাকে, তোমাদের সেখানে 14টা এমসিকিউ কোশ্চেন থাকে, বিভিন্ন টপিক থেকে থাকতে পারে, যে কোনো অধ্যায় থেকে মিলিয়ে 14টা এমসিকিউ কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এবার তোমাদের বলে রাখি, এমসিকিউতে তুমি কোনো রকম অপশন পাবে না। অপশন মানে কি, 4টা অপশন তো থাকবে, কিন্তু কোনো রকম অথবা টাইপ পাবে না। 14টা এমসিকিউ, 14টাই তোমাকে করে আসতে হবে। 15টা বা 16টা সেরকম কিছু থাকবে না। যতগুলো এমসিকিউ থাকবে তোমাকে সবটাই করে আসতে হবে। মানে একটা ভুল হলেই তোমার কিন্তু 1 নাম্বার চলে যাবে। আর এই এমসিকিউ গুলো সঠিক করার জন্য প্রতিটা টপিক তোমাকে ধরে ধরে পড়তে হবে। কখনোই নোট মুখস্থ করে বা টিউশন থেকে একটা নোট দিয়ে দিল আমাকে, সেটা পড়ে কিন্তু করা যাবে না। কারণ এমসিকিউ তোমার নলেজ টেস্ট হবে, তুমি কতটা জানো সেই বিষয়ে, কতটা বুঝতে পেরেছো তুমি টপিকটা, সেই নলেজটাকে কাজে লাগিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবে। মুখস্থ করে বা বই রিডিং দিয়ে কখনো এমসিকিউ পারবে না, সব সলভ করতে পারবে না। এবার আসি শুদ্ধ। দেখো বিভাগ খ, এখানে বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া থাকে 1 নম্বরের। যেমন প্রথমে থাকে শুদ্ধ অশুদ্ধ, 6টা থাকে। এখানে একটা অথবা পাবে, কারণ 7টা প্রশ্ন দেওয়া হয়, 6টা শুদ্ধ অশুদ্ধ করে আসতে হয়। শূন্যস্থান থাকে, এখানেও শূন্যস্থান থাকে, 6টা করে আসতে হয়, 7টা দেওয়া থাকে। শর্ট প্রশ্নও তাই, 7টা দেওয়া থাকে, 6টা করে আসতে হয়। আর মেলানো থাকে 4টে, স্তম্ভ বিস্তম্ভ মেলানো থাকে 4টে, 4 নাম্বার। বোঝা গেছে? এবার দেখো এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, মাধ্যমিকের ক্ষেত্রে এই যে শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান এবং শর্ট প্রশ্ন, 7টা করে প্রশ্ন পরীক্ষার খাতায় দেওয়া থাকে, তোমাকে করতে হবে 6টা। এই জায়গাটা একটু বুঝে নাও, তুমি কিন্তু পরীক্ষায় 7টা প্রশ্নই করে আসবে, প্রতিটা 7টা প্রশ্নই করে আসবে। কেন বলছি, কারণ মাধ্যমিকের নিয়ম হলো 7টার মধ্যে তুমি যদি একটা ভুল করো, সে যে কোনো একটা ভুল করতে পারো, তোমার ভুল কোশ্চেনটা দেখবে না, বাকি 6টা দেখে তোমাকে নাম্বার দেওয়া হবে। পরপর কখনোই দেখবে না। ধরো তুমি 7টা কোশ্চেন করলে, যেটা একটু বুঝিয়ে দিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করলে, তোমার ধরো 4 নাম্বার কোশ্চেনটা ভুল হয়েছে, বাকি 6টা ঠিক হয়েছে, তুমি কিন্তু এখানে করে 6 নাম্বারই পেয়ে যাবে। অনেকেই বলে থাকে প্রথম পরপর 6টা দেখা হবে, লাস্টেটা দেখা হয় না, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এই নিয়মটা নয়। মাধ্যমিকে তোমার যে কোনো সঠিক 6টা দেখা হবে। বোঝা গেছে? তাই প্রতিটা কোশ্চেন তোমাকে করে আসতে হবে। আর একটা জিনিস বলে দিই শর্ট কোশ্চেনের ব্যাপারে। দেখো এই যে বিভাগ ক বলো, বিভাগ খ বলো, এইগুলো করার সময় তুমি যদি টাইম বাঁচাতে চাও, বা তোমার হাতে যদি টাইম অনেক অল্প থাকে, তুমি কিন্তু শুধুমাত্র উত্তরগুলো লিখে দিয়ে চলে আসবে। বোঝা গেছে কি বললাম? অপশন ধরো এমসিকিউ এর ক্ষেত্রে যেটা উত্তর হবে শুধু সেইটাই লিখে দিবে। শুদ্ধ অশুদ্ধ, সু অথবা অ, এই লিখে দিয়ে চলে আসবে, শুদ্ধ অশুদ্ধ,
এই শব্দটুকু লিখে দিলেই হয়ে যাবে, পুরো বাক্য লেখার দরকার নেই। শূন্যস্থানের ক্ষেত্রেও একই ব্যাপার, শর্ট কোশ্চেনও তাই এবং মেলানোর ক্ষেত্রেও তাই, শুধুমাত্র উত্তর লিখেতে চলে আসবে। বোঝা গেছে? অনেকটা টাইম তোমার বেঁচে যাবে। এবার আসি বিভাগ গ। বিভাগ গতে তোমার থাকে 2 নম্বরে কোশ্চেন, 6টা থাকে 12 নাম্বার। এইখানে তুমি প্রতিটা কোশ্চেনের সঙ্গে অথবা পাবে। কিরকম? 6টা কোশ্চেন, 6টাতেই অথবা পাবে। বোঝা গেছে? কিরকম থাকে, ধরো এই একটা কোশ্চেন, এর সঙ্গে অথবা দিয়ে আরো একটা কোশ্চেন, দুটোর মধ্যে একটা করতে হবে। এরকম ভাবে 6টা কোশ্চেন পরপর সাজানো থাকে, 6টারই অ্যান্সার করতে হয়। এবার আসি বিভাগ ঘ। একই রকম ভাবে এখানে তোমাকে 4টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং 4টে কোশ্চেনে তোমার এরকম অথবা অথবা দিয়ে সাজানো থাকবে। এইখানে একটা জিনিস বলে রাখি, এইখানে 4টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন তুমি কিন্তু কমন পাবেই পাবে। কিভাবে? তুমি যদি উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই অধ্যায়টা পড়ে যাও, খুব ছোট একটা অধ্যায়, 2 থেকে 3টে প্রশ্ন পড়ে গেলে একটা 3 নাম্বার তুমি কিন্তু কমন পেয়ে যাবে। আর একটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায়টাতেও তোমার 2 থেকে 3টে কোশ্চেন হবে, একটা তুমি কমন এখান থেকেও পেয়ে যাবে। তাই 3 নাম্বার কোশ্চেনে তুমি 2টো কমন পেয়ে যাচ্ছ। আর 2টো কোশ্চেন কোথা থেকে থাকবে? বাকি অধ্যায়গুলো মিলিয়ে আর যে কোনো 2টো কোশ্চেন দেওয়া হবে। বোঝা গেছে? চলো এবার আসি বিভাগ উঙ্গ। বিভাগ উঙ্গতে তোমাকে 5 নম্বরে কোশ্চেন করতে হয় টোটালে 4টে। 2টো করতে হয় প্রাকৃতিক থেকে এবং 2টো করতে হয় আঞ্চলিক থেকে। প্রাকৃতিকটা আগে বলে দিই। দেখো, প্রাকৃতিক ভূগোলে তোমার এখানে নদী, বায়ু এবং হিমবাহের কাজ, এই 3টে কাজের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় দিবেই দিবে। হয় নদীর ক্ষয় কাজ বা সঞ্চয় কাজ, অথবা বায়ুর ক্ষয় কাজ বা সঞ্চয় কাজ, অথবা হিমবাহের ক্ষয় কাজ বা সঞ্চয় কাজ, যে কোনো একটা কাজ তোমার পরীক্ষায় দিবে। তাই ওটা তুমি কিন্তু কমন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? যেটা পরীক্ষায় ধরো আগের বার এসেছে, সেটা না পড়লে বাকিগুলো পড়লে কমন, এবং এরকমই প্রশ্ন হয় প্রতিবার। এবং বাকি যে 3টে প্রশ্ন থাকে সেটা কিন্তু এই অধ্যায় দুটোর মধ্যে দেওয়া হবে। 2 অধ্যায় এবং 3 অধ্যায় মিলিয়ে 3টে প্রশ্ন দেওয়া হবে। তার মধ্যে তুমি একবার সমুদ্র স্রোত আসে আর একবার জোয়ার ভাটা আসে, এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন তুমি কিন্তু কমন করলেই পেয়ে যাবে। বোঝা গেছে? চলো এবার আঞ্চলিকটা একটু আলোচনা করে দিই। এখানেও 4টে প্রশ্ন দেওয়া থাকে, 2টোর অ্যান্সার করতে হয় 5 নম্বরের। ভারতের প্রাকৃতিক থেকে 2টো দেওয়া হয় এবং ভারতের অর্থনৈতিক থেকে 2টো দেওয়া হয়, এবং 2 এ 2 এ 4 থাকে। দেখো, তুমি অর্থনৈতিক ভূগোলটা যদি খুব ভালো করে পড়ে নাও, প্রাকৃতিক তোমার পড়ার দরকার নেই, তুমি 2টো কোশ্চেন কমন পেয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রাকৃতিকটা খুব ভালো করে পড়তে যাও, তুমি কিন্তু 2টো কমন পাবে না। কারণ এমনও হয়েছে কোনো কোনো বছর অর্থনৈতিক থেকে 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে। এবং এটা তোমাদের বলে রাখি একটা, এই যে কৃষি রয়েছে, এইখানে করে তোমাদের বেশ কিছু কৃষিজ ফসল সম্পর্কে পড়তে হয়। তার মধ্যে একটা কিন্তু পরীক্ষায় প্রতি বছর থাকে, 3টে পড়লে একটা কমন পাওয়া যাবে এই কৃষিজ ফসল। যখন তোমাদের ক্লাসগুলো হবে বুঝতে পারবে। এবং শিল্প থেকেও তুমি 2টো বড় কোশ্চেন পড়ে গেলে একটা কমন পেয়ে যাবে। তাই এই অধ্যায়টা তোমাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, ভারতের অর্থনৈতিক পরিবেশ। বোঝা গেছে? তাহলে তোমার বড় কোশ্চেন সব কমন চলে আসবে। এবার আসি বাকিটা যেটা থাকে তোমাদের ম্যাপ পয়েন্টিং 10 নম্বরের, যেটা তোমাদের এই ভারতের ভূগোল থেকে দেওয়া হয়। বিভিন্ন কিছু দিতে পারে, ভারতের ভূপ্রকৃতি, ভারতের বিভিন্ন নদ নদী, বিভিন্ন পাহাড় পর্বত, বিভিন্ন শিল্পাঞ্চল, কৃষিজ অঞ্চল, বিভিন্ন কিছু থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিংটা দিতে পারে। এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য প্রতিটা টপিক থেকে 10টা করে ম্যাপ পয়েন্টিং করতে হবে। অর্থাৎ 10 10 এ 100টা ম্যাপ পয়েন্টিং তুমি যদি করে যেতে পারো, তোমার সব কমন চলে আসবে। এই 100টার মধ্যেই তুমি কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। বোঝা গেছে? তো এইভাবে পরিকল্পনা করে আমাদের পড়াশোনাটাকে করতে হবে। একদম ধরলাম কি পড়া শুরু করলাম সেটা করলে কিন্তু হবে না। প্ল্যান মাফিক পড়াশোনা করতে হবে এবং কোশ্চেন প্যাটার্নটাকে সামনে রেখে পড়তে হবে, যে কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন আসতে পারে, কোন অধ্যায়টা গুরুত্ব সব থেকে বেশি, কোন অধ্যায়টা আমি গুরুত্ব সহকারে পড়বো, সেইগুলো দেখে কিন্তু আমাদের পড়তে হবে। বোঝা গেছে তোমাদের পুরো সিলেবাস? চলো এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ফ্রি ক্লাস। দেখো, তোমাদের মাধ্যমিক ভূগোলের যে ফ্রি ক্লাস সেটা আগের বছরও চলেছিল, এবং আগের বছর তোমাদের ক্লাসগুলো চলেছিল 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ক্লাস চলেছিল, যেটা অনেকের কাছে বোরিং লেগেছিল বিষয়টা, এবং অনেকে ক্লাসগুলো ঠিকঠাক করেনি, এবং মাঝপথে কিন্তু ক্লাসটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ স্টুডেন্ট ক্লাস করতো না। এবছর যে পরিকল্পনা নিয়েছি, তোমাদের ক্লাসের টাইম রেখেছি 20 থেকে 25 মিনিট।
অল্প অল্প ক্লাসের টাইম রেখেছি, 20 থেকে 25 মিনিট, এবং অল্প অল্প টপিক বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? মানে যেটুকু পড়বো ক্লাসে পুরোটাই যেন তুমি বুঝতে পারো এবং পুরোটা যেন তোমার মনে থেকে যায়, পরের দিন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি যেন পুরোটা বলতে পারো, সেই রকম ভাবে অল্প অল্প টপিক বেছে বেছে আমরা পড়বো এবং পুরো সিলেবাসটা কমপ্লিট করব। অবশ্যই তোমাদের টেস্টের আগেই কমপ্লিট হয়ে যাবে। অল্প অল্প টপিক। আচ্ছা, তোমরা ক্লাসটা করবে কোথায়? ক্লাসটা তোমাদের দুই জায়গায় চলবে। যে চ্যানেলে ভিডিওটা দেখছো সেখানেও ক্লাসটা পাবে, আরো একটা চ্যানেল রয়েছে সেখানে 9 to 12 বলে চ্যানেলটা রয়েছে, তোমাদের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানেও তোমাদের ক্লাসটা চলবে। দুটো চ্যানেলে একসঙ্গে ক্লাস চলবে, তোমরা যেখানে ইচ্ছা সেখানে করতে পারো, কিন্তু তোমাদের রেগুলার ক্লাসটা করতে হবে, মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। এবং ক্লাস চলাকালীন তোমাদের যে যে টপিকগুলো আমি বলে দেবো যে পরীক্ষায় আসতে পারে, নোট করে নাও, সেগুলো একটু নোট করে নিতে হবে। বোঝা গেছে? বই কি কিনবে বলে দিচ্ছি, মোদকের বই, সমরেন্দ্রনাথ মোদক কিনে নাও, ভালো বই। এবং কিনে নেওয়ার পর ক্লাসগুলো করো, বইটা পড়ো এবং নিজের মতো করে নোট বানাও। তোমাদের নোট বানানো আমি শিখিয়ে দেবো, সেইভাবে নোট বানিয়ে নাও এবং পড়াশুনো করো। দেখবে পরীক্ষা বলে কিছু মনেই হবে না, একদম সবকিছু সহজ মনে হবে তোমার কাছে যদি প্রথম থেকে রেগুলার পড়ো। এবার পরীক্ষার 2 মাস আগে যদি পড়াশোনা শুরু করো, সমস্ত কিছুই তোমার কাছে নতুন নতুন মনে হবে, পড়তেও ভালো লাগবে না এবং তার উপর মাথায় একটা পরীক্ষার ভয় চেপে বসবে এবং ফাইনালি কি হবে, তোমার পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে। তো শুরু থেকে পড়াশোনা করো, রেগুলার টাইম মেনটেন করে পড়ো, দেখবে মাধ্যমিক পরীক্ষা কি যে কোনো পরীক্ষায় তুমি সফল হতে পারবে এবং পরীক্ষা অবশ্যই ভালো দিবে, ভালো রেজাল্টও করতে পারবে এবং খুশিও থাকবে। চলো তাহলে আজকের মতো আসি, তোমাদের একদম সরাসরি দেখা হচ্ছে ক্লাসে যখন শুরু হবে। ক্লাস রুটিন আমি তোমাদের দিয়ে দেবো, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে, একদম ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা করতে হবে। চলো তাহলে সবাই ভালো থেকো এবং পড়াশোনা তো অবশ্যই করো মন দিয়ে, স্কুল যাও প্রতিদিন, ভালো থেকো।